জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন আমাদের এখন সার্থিক। সঙ্গে আছি শারমিন পুতুল। দলীয় নয়, দেশের স্বার্থে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচন দেশের বাক বদলের নির্বাচন। রোববার বিকেলে ২৫ বছর পর জামালপুরের জনসভায় অংশ নিয়ে আরও বলেন, কোনো বিভাজন ছাড়াই সবাইকে নিয়ে দেশ করবে জামায়াত। এ সময় জামালপুরের ৫টি আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেওয়া হয়। এর আগে শেরপুরের জনসভায় ডক্টর শফিকুর রহমান বলেন, নির্বাচন নিয়ে কেউ সন্ত্রাস করলে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে জবাব দেওয়া হবে। শেরপুরে জনসভায় যোগ দেওয়ার আগে সকালে সিপ্রুতে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় খুনোখুনির রাজনীতি বন্ধের আহ্বান জানান জামায়াতের আমির। এই নির্বাচন ১৪০০ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন। এই নির্বাচন ৩৪,০০০ আমাদের ছেলে মেয়েদের পঙ্গুত্বের নির্বাচন। এই নির্বাচন আয়নাগরের অন্ধকার যুগের অবসানের পরের নির্বাচন। এই নির্বাচন অতীতের ৫৪ বৎসরের যে রাজনীতি ফেসিবাদ তৈরি করেছে সেই বস্তা পচা রাজনীতির কবর রচনার নির্বাচন। এক্স অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। নারীদের ইজ্জত নিয়ে টান দিলে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রোববার মিরপুরে নিজ আসনে ঢাকা ১৫তে দুটি নির্বাচনী সভায় যোগ দিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াতের পক্ষে গণজোয়ার দেখে একটি দল দিশেহারা হয়ে মিথ্যের আশ্রয় নিচ্ছে। ২৪শে জুলাই আন্দোলনে নারীদের অবদানের কথা স্মরণ করে আমির আরও বলেন, সরকার গঠন করলে জামায়াত নারীদের সর্বোচ্চ নিরাপত্তা এবং সম্মান দেবে। দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে পারলে ৫ বছরের মধ্যে দেশ শতভাগ বদলে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। দখল করার মতো দুঃসাহস দেখাবে না। গতরাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন একটা বিপদগামী দিয়ে বসেছে, আর এইটা নিয়ে কিছু মানুষ হই হই রই রই শুরু করে দিছে। হ্যাঁ, আমরা ডাকাত ধরে ফেলেছি। কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। ইতিমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি। একদম ফকফকা উজ্জ্বল ভাবে আমরা জাতির সামনে এটা তুলে ধরবো। মনে রাখবেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে পরোয়া করি না, অন্য কোনো ফ্যাসিস্টকে পরোয়া করার কোনো প্রশ্নই নেই। জাতীয় নির্বাচনের প্রচারণায় অংশ নিতে সোমবার খুলনায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে চলছে তার আগমনের প্রস্তুতি। ২২ বছর পর সোমবার খুলনায় আসছেন বিএনপির চেয়ারম্যান। প্রস্তুত হচ্ছে খালিশপুরের প্রভাতী স্কুল মাঠ। নেতাকর্মী সহ সাধারণ মানুষেরও আগ্রহ সমাবেশ ঘিরে। বিভাগে দুটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। খুলনা ও যশোরের জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে এরই মধ্যে দক্ষিণাঞ্চলের সব জেলার নেতাকর্মী মাঠে নেমে পড়েছেন। দুটি জনসভা সফল করতে বিভাগীয় সাংগঠনিক কমিটি তদারকি করছেন। দলীয় চেয়ারম্যানের আগমনে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটবে বলে আশা দলটির নেতৃবৃন্দের। এইটা আমাদের সাংগঠনিক পরিমণ্ডলকে ছাড়িয়ে এটা জনতার পরিমণ্ডলে চলে গিয়েছে। জনগণ উৎসুক, জনগণ আনন্দিত, উদ্বেলিত। আমরা খুলনার মানুষের যে মনোবেদনা আছে উন্নয়ন না হওয়ার, সেইটা ঘুচাতেই আমরা কাজ করছি। উনি আমাদেরকে আশ্বস্ত করবেন। সারা বাংলাদেশে যারা বেকার যুবক পাশ করে বসে আছে তারা কীভাবে চাকরি পাবে, এইসব বার্তাগুলো তিনি শ্রমিকদের মাঝখান থেকেই দিতে চান। রাজধানীর অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে নির্বাচনের উত্তাপ। এবারে নির্বাচনের ব্যানার পোস্টার ব্যবহারে সীমিত থাকায় প্রার্থীরা জোর দিচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছতে। আসন ভেদে নাগরিক নানা সমস্যা অনুযায়ী সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। রোববার সকালে ঢাকা ১১ আসনে ভাটারা নতুন বাজার এলাকায় রোববার গণসংযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আশ্বাস দেন সড়ক যোগাযোগ সহ নাগরিক সমস্যা সমাধানের। ঢাকা ১৬ আসনে বিএনপি প্রার্থী আমিনুল হক ও জামায়াতে ইসলামের প্রার্থী আব্দুল
বাতেনকে প্রচারণায় ব্যস্ত সময় পার করতে দেখা যায়। মাদকের বিস্তার ঠেকাতে প্রতিশ্রুতি দেন এই দুই প্রার্থী। ঢাকা ৮ আসনে গত কয়েকদিনের মতোই এদিনও দুই প্রার্থী মির্জা আব্বাস ও নাসিরউদ্দিন পাটোয়ারির বাকযুদ্ধ দেখা যায়। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র হিসেবে লড়ছেন এমন প্রার্থীরাও চালিয়েছেন বিরামহীন প্রচারণা। আমার আসন, আমার বাড়ি, সবকিছুই আমার এখানে। সো যারা জনগণের উন্নয়ন দেখতে চায় না, দেখতে পারে না, তারা আমার সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করতে গিয়ে জনগণের উপর অবিচার করছে। মানুষ কোনো অবস্থাতেই মানে এক চাঁদাবাজের কবল থেকে মুক্ত হয়ে আরেক দল চাঁদাবাজের হাতে পড়তে চায় না। মানুষ সুস্পষ্ট পরিবর্তন চায়। এই যে নিরাপত্তাজনিত সংকট, আমাদের মা বোনেরাও নিরাপত্তা সংকটে আছে, ছিনতাই, চুরি, পুলিশের কাছে একটা অভিযোগ দিলে আপনি ব্যবস্থা পাবেন না, এটা আমি মনে করি এলাকার প্রধান এটাকে দিয়ে আমাদের শুরু করতে হবে। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করে সর্বাত্মকভাবে চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত এবং কিশোর গ্যাং মুক্ত একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আমরা ঢাকা ৯ আসন থেকেই দেখাতে চাই যে অর্থ ও পেশি শক্তির বাইরে রাজনীতি বাংলাদেশে সম্ভব, জনসেবার জন্য রাজনীতি সম্ভব। নির্বাচন ঘিরে জমজমাট প্রচারণা চলছে দেশ জুড়ে। গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক সহ নানা কর্মসূচি পালন করছে বিএনপি, জামায়াত সহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা। ঠাকুরগাঁয়ের প্রচারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করে ভোট চাইছে জামায়াত। রংপুরে আবু সাইদের কবর জিয়ারত করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, বিএনপি প্রকাশ্যে এর পক্ষে বললেও গোপনে না ভোট দিতে কাজ করছে। কক্সবাজারের জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ স্বাধীনতা সার্বভৌমত্বে অক্ষুণ্ণ রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে দেশকে রাজনৈতিকভাবে বিভাজিত করতে চায়। মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা কি ঠিক হবে? আমার মা বোনরা খুব সরল, সবাই খুবই সরল। ওনাদেরকে কোরআন শিক্ষার নাম করে ওনাদেরকে বলতেছে দাঁড়িপাল্লাটা ভোট দিয়ে বেরতে দেওয়া যাবে। হাকে জিতিয়ে আগামী সংসদে আমরা ক্ষমতা কাঠামোর ইতিবাচক পরিবর্তন করবো ইনশাআল্লাহ। মর্যাদার সমুন্নত রেখে, স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে এই জাতিকে বিশ্বের কাছে আমরা তুলে ধরতে চাই। এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারা ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। এদেশের মানুষ এটা চায় না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সামগ্রিক পরিবেশকে অত্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রোববার যমুনায় ইউরোপীয় চেম্বার অব কমার্সের বাংলাদেশ চেয়ারপারসন নুরিয়া লোপেজ সাক্ষাৎ করতে গেলে কথা জানান তিনি। বলেন, নির্বাচনে ইইউ পর্যবেক্ষকদের উপস্থিতি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ, আস্থার প্রতিফলন। বৈঠকে বাংলাদেশের বড় রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নের শুল্ক মুক্ত প্রবেশাধিকার অব্যাহত রাখতে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনার শুরুর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক আরও সহজ করার ব্যাপারে আলোচনা হয়। পাশাপাশি জাতীয় নির্বাচন এবং নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যবেক্ষক মোতায়েনের বিষয়টি উঠে আসে। আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যায় যাদের নাম যুক্ত, শুধুমাত্র সেসব প্রতিষ্ঠানে যাতে নির্বাচনে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করে তার দাবি জানিয়েছে বিএনপি। রোববার সকালে নির্বাচন কমিশন সিইসির সঙ্গে বৈঠক শেষে একথা জানান বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। কোনো দলের নেতাকর্মীরা নিজ আসনের সীমানার বাইরেও কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। দুপুরে সিইসির সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, কিছু নির্দিষ্ট দলের নেতাকর্মীরা নিজ এলাকার বাইরে কাজ করছেন। আইনি বাধা না থাকলেও ভোটের 2 দিন আগে বহিরাগতদের এলাকা ছাড়তে ইসিকে পদক্ষেপ নিতে হবে। অস্বাভাবিক হারে কিছু এলাকায় নতুন ভোটার হওয়াকে স্বাভাবিকভাবে নিচ্ছে না বিএনপি উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, এ নিয়ে ইসির ব্যাখ্যায় সন্তোষ হতে পারেননি তার দল। নির্বাচনী পর্যবেক্ষক যারা, তারা ভোট কেন্দ্রে যাক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু একসাথে বেশি পর্যবেক্ষক যে নির্বাচনের কর্মকাণ্ড যাতে বিঘ্নিত না হয়
এই ব্যাপারে সচেতন থাকা উচিত সবারই আর কি। বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক। নির্বাচন কমিশন এই ব্যাপারে তার সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে যেটা জেনেছেন বলে আমাদের জানালেন, সেটা হলো যে না, এরকম বেশি হয় নাই। তাদের কথায় আমরা সন্তুষ্ট হতে পারি নাই। নির্বাচনে মহিলা জামায়াত সক্রিয়ভাবে কাজ করছে বলে প্রতিপক্ষরা বারবার হামলা করছে এমন অভিযোগ জানিয়ে সিইসির কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী। রোববার বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান জুবায়ের মাহবুব বলেন, জামায়াত আমির নারীদের শিক্ষা ও উন্নয়ন নিয়ে কথা বলায় তার আইডি হ্যাক করে অপপ্রচার চালানো হয়েছে। প্রত্যেকটা জায়গায় আমাদের মেয়েদের মধ্যে, নারীদের মধ্যে কাজ হচ্ছে। আমরা তাদের লিডারশিপ ট্রেনিং দিচ্ছি। কিছু মহল এই অ্যাক্টিভিটিসকে পছন্দ করছে না। তারা মনে করছে ইলেকশনে যদি নারীরা কোনো দিকে ঝুঁকে যায় তাহলে এটা তাদের জন্য ক্ষতির কারণ হবে। আমি মনে করি এই প্রতিহিংসার কারণেই তারা আমাদের উপর হামলা চালাচ্ছে। একটি সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি সুন্দর পরিবেশ দরকার, যেখানে আমাদের ভোটারদের মধ্যে নারীরা হচ্ছেন অর্ধেক নারীরা। সুতরাং তাদের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা হচ্ছে সরকারের এবং নির্বাচন কমিশনের দায়িত্ব। তো আমরা এই কারণেই আজকে এখানে এসেছি যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ যাতে গ্রহণ করেন ইসির পক্ষ থেকে, তাদের দায়িত্ব এটি আমরা মনে করি। ষড়যন্ত্র করে জামায়াতে আমিরের আইডি হ্যাক করা হয়েছে। এ ঘটনায় বিশেষ একটি দল জড়িত বলে দাবি করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আরও বলেন, এ বিষয়ে শীঘ্রই আইনি পদক্ষেপ নেওয়া হবে। রোববার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ জামাত ইসলামীকে, তার আমিরে জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্য এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্য তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছেন, আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন। এবং আমাদের গভীর আশঙ্কা যে এগুলোর সাথে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন। জামায়াত আমিরের আইডি থেকে নারীদের নিয়ে যে অবমাননাকর ভাষা ব্যবহার করা হয়েছে তা সঠিক হলে সেটি পুরো সমাজ ব্যবস্থাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। প্রশ্ন তুলে 9 ঘন্টা আগে দেয়া পোস্ট ছড়িয়ে পড়ার পর আইডি হ্যাকের যে দাবি করা হয়েছে তা কতটা বিশ্বাসযোগ্য? রোববার গুলশানে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র। তার ভেরিফাইড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে, সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে প্রতীয়মান। প্রায় 9 ঘন্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত 1টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক? জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্টে দেয়া পোস্টে নারীদের নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও পেশাজীবী নারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচিতে ছাত্রদল নেতারা বলেন, এক্স হ্যান্ডেল নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশে পেশাজীবী নারীরা বলেন, জামায়াত আমিরের বক্তব্য নারীর মানবিক মর্যাদা, সামাজিক সম্মান এবং জনবিশ্বাসের ওপর সরাসরি আঘাত। অন্যদিকে ইডেন মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, জামায়াতের আমির নারীদের ক্ষমতায়নে বিশ্বাস করে না। আমরা আসলে জানতে চাই যে তাদের ৭১-এর কথা কিভাবে মনে করে যে দেশের নারীদেরকে ওনার এক আইডি নাকি হ্যাক হয়েছে। আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে। ওনার মুখোশ উনি নিজেই উন্মোচন করেছেন, বাংলাদেশের কোনো মানুষ ওনার মুখোশ উন্মোচন করে নাই। যে নারীরা কর্মের জন্য ঘর থেকে বের হয় তাদেরকে তিনি হিসাবে আখ্যায়িত করেছেন, স্পষ্টভাবে তিনি এটা করেছেন। আর বাকি কোনো জায়গায় জামাতের যে এজিটাল দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে।
জামায়াতে ইসলামের আমিরের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স নারী বিদ্বেষী পোস্ট দেওয়ার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। রোববার বিকেলে ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আন্দোলনকারীরা বলেন, কর্মজীবী নারীদের নিয়ে যে পোস্ট দেওয়া হয়েছে তার ভাষা ও মানসিকতা কোনো সভ্য সমাজ গ্রহণযোগ্য করতে পারে না। জামায়াত আমিরকে এই ঘটনায় জাতির কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা। ক্ষমা না চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়। এদিকে জামায়াত ইসলামের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করে বলা হয়েছে, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট ষড়যন্ত্রমূলকভাবে হ্যাক করা হয়েছে। এ নিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আজকে এই দিনে যখন হচ্ছে কাজের বেলায় কাজী, কাজ পুরালে পাজি, মানে তার এরকম শাক দিয়ে মাছ ঢাকার মতো যে মন্তব্য বলে যে আইডি হ্যাক হয়ে গেছে, মানে এটা তো মানে তার মতো মানুষের কাছে কাম্য না। বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ডে টিকে আছে নারীদের উপরে। আজকে 9 কোটি নারী মাদেরকে তিনি অপমান করেছেন এবং এই অপমান বাংলাদেশের একজন শিক্ষার্থী হিসাবে, রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের সচেতন নাগরিক হিসাবে আমরা মেনে নিতে পারি না। একটি দলের নেতা দীর্ঘদিন পর দেশে ফেরায় তাদের নেতাকর্মীরা লাগামহীন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বলেন, তারেক রহমান মজলুম ছিলেন, জালিম হয়ে উঠবেন না। রোববার সন্ধ্যায় গাজীপুরে ছাত্রদলের বিরুদ্ধে নারী হত্যার অভিযোগ ও বিএনপির অব্যাহত নারী নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল থেকে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, একটি দল জুলাই গণঅভ্যুত্থানের আলোকে সৃষ্ট সম্ভাবনাকে নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। চাঁদাবাজি, ধর্ষণ ও মামলাতন্ত্র কায়েম করে তারা বাংলাদেশে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বলেও অভিযোগ করেন সাদিক কায়েম। ওই নেতা আসার পরে আমরা দেখতে পেয়েছি ওই দলের সন্ত্রাসীরা আরো লাগামহীন হয়ে উঠেছে। ওই নেতা আসার পরে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে যে গণতন্ত্রের ধারা শুরু হয়েছে, সেই গণতন্ত্রের ধারা বন্ধ করার জন্য পাগল হয়ে গেছে। ওই দল বাংলাদেশের গণতন্ত্র চায় না, তারা বাংলাদেশের মাফিয়াতন্ত্র চায়। আমরা দেখতে পাচ্ছি 12 ফেব্রুয়ারি আসার আগে তারা পরাজয় হয়ে গেছে। তারা দেখতে পাচ্ছে বাংলাদেশে আজকে সকল নাগরিকতা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। নারায়ণগঞ্জের ২৫০০ এক বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। রোববার রাত আনুমানিক ৮টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী বিএনপি কর্মী আমির হোসেন জানান, ২৫০০ চৌরাস্তা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা দেন তিনি। গাড়িটি ২৫০০ বাইপাস সড়কে পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে আসা 2 অজ্ঞাত ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় চালকের আসনে থাকা আমির হোসেন অল্পের জন্য প্রাণে বেঁচে যান। পরে তিনি গাড়ি থামলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। এই ঘটনার পর ২৫০০ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আমির হোসেন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। নোয়াখালী 2 আসনের বিএনপি বিদ্রোহী প্রার্থী কাজী মফিজুর রহমানের নির্বাচনী কার্যালয়ে হামলা এবং ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে কাজী মফিজুর রহমানের 5 সমর্থক আহত হয়েছেন। দুপুর 12টার দিকে সোনাইমুড়ি উপজেলার বরগাঁও ইউনিয়নের ভোরের বাজারে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের বাজার বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী মফিজুর রহমানের নির্বাচনী কার্যালয়ের একটি সভা চলছিল। এ সময় ধানের শীষ প্রতীকের 8 থেকে 10 জন প্রচারণাকারী কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় উভয়পক্ষের পাল্টাপাল্টি রাজনৈতিক স্লোগান শুরু হয়। এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হলে তা সহিংসতায় রূপ নেয়। বিদ্রোহী প্রার্থীর কার্যালয়ের চেয়ার টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে ধানের শীষ প্রতীকের সমর্থকরা। আহত হয় 5 জন। এদিকে সাভারের আশুলিয়ায় ব্যানারে নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি মনোনীত এমপি প্রার্থী নির্বাচনী অফিসে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে আলম পারভেজ বুলেট ও তার সহযোগীদের বিরুদ্ধে। এই ঘটনায় অন্তত 3 জন আহত হয়েছেন। নির্বাচনের আগে যেসব হত্যাকাণ্ড ও সহিংসতা হচ্ছে তা দলীয় কোন্দল ও নিজেদের মধ্যকার দ্বন্দ্ব থেকে হচ্ছে বলে মন্তব্য করেছেন ষষ্ঠ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার দুপুরে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুব কঠিন কাজ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন ঘিরে চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনীর সেই যে প্রস্তুতি রয়েছে তা সন্তোষজনক। যেভাবে পরিকল্পনা করেছে সেভাবে এগিয়ে
এগিয়ে গেলে নির্বাচন সুষ্ঠু, উৎসবমুখর ও নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় নির্বাচন নিয়ে ফেসবুকে যেসব গুজব ছড়াচ্ছে, শক্তিশালী সাংবাদিকতা দিয়ে সেসব প্রতিরোধের আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, চট্টগ্রামের পাহাড় সমতল ও ভৌগোলিক অবস্থা বিবেচনায় নিয়ে নির্বাচন নির্বিঘ্ন করতে যার যার জায়গা থেকে প্রস্তুতি রেখেছে সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচনকালীন যে সহিংসতাগুলি হচ্ছে, এটা হচ্ছে কিন্তু অনেক সময় নিজেদের দলের ভিতরে, নিজেদের ভিতরে সমস্যা হচ্ছে, প্লাস পার্টির ভিতরে সমস্যা হচ্ছে। এইগুলি ক্ষেত্রে আপনারা একটু সবাই একটু জনসচেতনতা বাড়াবেন। ইলেকশনকালীন সময়ে পরিস্থিতি যেন পুরাটা শান্ত থাকে, এই জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার দিনব্যাপী নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহ নিয়োজিত কন্টিনজেন্ট ও ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। এ সময় তিনি বলেন, স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করা হচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মানব পাচার প্রতিরোধে একাধিক অভিযান পরিচালনা করছে নৌবাহিনী। তিনি আরও বলেন, নৌ সদস্যদের ভোট কেন্দ্র, ব্যালট ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পেশাদার ও আইনসম্মত আচরণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনে আমরা যথেষ্ট বলিষ্ঠ ভূমিকা রাখব। বিভিন্ন জায়গায় অলরেডি টহল দিচ্ছি এবং ভোট কেন্দ্রগুলোতে আমাদের প্রিপারেশন নেওয়া হচ্ছে এবং আমরা চাবো যে এই নির্বাচনটা সবার জন্য একটা উদাহরণস্বরূপ হয়ে থাকবে, যাতে করে প্রতিটা ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং উৎসবমুখর পরিবেশের মাধ্যমে এখানে আইন শৃঙ্খলা বজায় রেখে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, নৌবাহিনী নেতৃত্বে কাজ করবে এবং যে কোনো ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে সক্ষম। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। রোববার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেন শ্রমিক কর্মচারীরা। এরই মধ্যে আন্দোলনের নেতৃত্ব দেওয়া 4 জনকে শাস্তিমূলক বদলি করেছে কর্তৃপক্ষ। তবে সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক কর্মচারীরা। যুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার সকালে 8 ঘন্টার কর্মবিরতি পালন করেছেন শ্রমিক কর্মচারীরা। এর প্রেক্ষিতে বন্দর এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। প্রশাসনের এহেন কার্যকলাপ আসলে আমাদের আন্দোলনকে কোনোভাবেই দুর্বল এবং ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আমরা মনে করি আমরা না থাকলেও আমাদের আরও যারা নেতৃবৃন্দ আছেন তারা সক্ষম এই কর্মসূচিকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদেরকে সরকার বা কর্তৃপক্ষ এই কর্মসূচি পালন করতে বাধ্য করেছেন এবং আমরা মনে করি এটা দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। আমরা যেটা বদলি করেছি এটা প্রশাসনিক সিদ্ধান্ত, তো সেই সিদ্ধান্ত যদি ওনারা অমান্য করেন সে ব্যাপারে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ জোরদারে নতুন অনলাইন পোর্টাল চালু করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটা। 5টি সংস্থার সেবা একীভূত করে মাত্র 3 দিনের মধ্যেই মিলবে ব্যবসা করার সুযোগ, যেখানে আগে সময় লাগত প্রায় 1 বছর। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান জানান, বিনিয়োগকারীদের আগে কমপক্ষে 120টির মতো ছাড়পত্র প্রয়োজন হতো, যা বিভিন্ন দপ্তর থেকে সংগ্রহ করতে দীর্ঘ সময় লাগতো। এমনকি উদ্যোক্তাদের হয়রানিরও শিকার হতে হতো। এই ওয়েবসাইট ব্যবহার করে যে সেবা এখন ঘরে বসে নিতে পারবেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে কোনো ধরনের তথ্য ঝুঁকি যেন তৈরি না হয় সে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলেও জানিয়েছে বিরা চেয়ারম্যান আশিক চৌধুরী। এ সময় ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্যের বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী। বাংলা বীজের যে নিরাপত্তা প্রোটোকল থাকবে সেটা বাকি সবগুলোর চেয়ে বেটার হতে হবে। অন্য কোনোটা সমান হলেও চলবে না। সেই রকম সিকিউরিটি নেটওয়ার্ক সিস্টেম এবং ঠিক সেরকম সিকিউরিটি ফায়ারওয়ালকে ইনকর্পোরেট করেই এটাকে করা হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন স্পেসিফিকলি ওদের সাথে আমার গত সপ্তাহে 2 জন ইউরোপিয়ান কমিশনারের সাথে বৈঠক হয়েছে। আর আমাদের এখন শুধু এক দফা এজেন্ডা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, এটা হলো আমাদের এফটিএ লাগবে।
এলডিসি গ্রাজুয়েশন এখন এই বছর হোক বা আরেকটু পরে হোক, যখনই হোক না কেন, এফটিএ এর কোনো বিকল্প নেই। অমর 21শে বইমেলা পিছিয়ে দেয় প্রতীকী বইমেলার আয়োজন করেছে 21শে বইমেলা সংগ্রাম পরিষদ। রোববার বাংলা একাডেমির প্রাঙ্গণে দিনব্যাপী এই প্রতীকী বইমেলার উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, প্রতি বছর 1 ফেব্রুয়ারি 21শে বইমেলা শুরু হয়। এটি আমাদের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে ধরে রাখতে এই প্রতীকী বইমেলার আয়োজন করা হয়েছে। এ সময় বইমেলার পিছিয়ে দেয় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তারা বলেন, সরকার চাইলে শুধু ভোটের কয়েকদিন বইমেলা বন্ধ রাখা যেত, কিন্তু পুরো মেলা পিছিয়ে দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রকাশকরা জানান, মেলা পিছিয়ে দেয় প্রভাব পড়বে বই বিক্রিতে। এদিকে মেলায় আসা দর্শনার্থীরাও বইমেলা নিয়ে তাদের অনুভূতির কথা জানান। অনেকেই বইমেলা পিছিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। আমরা চাই 1 ফেব্রুয়ারি থেকে বইমেলা হোক, এটা যাতে ভবিষ্যতে আর কখনো ব্যত্যয় না হয় সেইটা জানান দেওয়ার জন্য এই প্রতীকী এবং প্রতিবাদী বইমেলার আমরা আয়োজন করেছি। নেক্সট যে 20 তারিখ বইমেলার ডেট করেছে, এর আগেও আরেকটি ডেট করেছিল। আসলে এই ডেটগুলি বই বান্ধব যারা সারা একটা প্ল্যান রাখে তাদের জন্য মোটেই উপযোগী হয়নি। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যত প্রতিযোগিতা রয়েছে অলিম্পিক কমপ্লেক্সেই সেগুলো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যত তাড়াতাড়ি অর্থ পাওয়া যাবে তত দ্রুত প্রকল্প বাস্তবায়ন হবে বলে আরও জানান তিনি। পুরো প্রকল্পের জন্য একটি আর্কিটেক্ট ফার্ম নিয়োগ দিয়েছে সেনাবাহিনী এবং এর বাইরেও আর্কিটেক্টও আসছেন বলেও জানান সেনাপ্রধান। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব উল আলম, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জুবাইদুর রহমান রানা, প্রকল্প পরিচালক কর্নেল কুতুবুদ্দিন খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বিভাগীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা করেন সেনাপ্রধান। আমরা দেখেছি যে আর কারো কাছে জমি যাওয়ার প্রয়োজন নাই, জমি আমাদের কাছেই আছে। সেটাকে আমরা উন্নয়ন করব, সেটা থেকে আমরা অলিম্পিক ভিলেজে রূপান্তরিত করব। সেখানে ন্যাশনাল লেভেলের যত কম্পিটিশন আছে সেগুলো আমরা এখানে করব। ইন্টারন্যাশনাল কোনো কম্পিটিশন এখানে আমরা করব এবং একই সাথে আমার যে স্কুলটা আছে, আর্মি স্পোর্টস স্কুল, ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড স্পোর্টস, এটাও এখানে কোলোকেটেড থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ফিজিওথেরাপি কলেজ ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি এর মোহাম্মদপুরের ক্যাম্পাসে হয়ে গেল ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও পিঠা উৎসব। রোববার দিনব্যাপী এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও এইচপি হাসপাতালের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডক্টর সঞ্জিত কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর আবদুল্লাহ আল মাসুদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান সুব্রত কুমার সাহা, উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক ডক্টর ফারুকুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। বাংলাদেশের বিমা খাতে নৈতিকতা, স্বচ্ছতা ও সুশাসন স্বীকৃতি প্রদান এবং গ্রাহকের আস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDR এর আয়োজনে হয়ে গেল ইন্স্যুরেন্স এক্সেলেন্স অ্যাওয়ার্ডস। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আর্থিক বিভাগের সচিব জনাব নাজমা মোবারক। অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেন প্রগতি ইন্স্যুরেন্স PLC, দ্বিতীয় স্থানে রয়েছে সাধারণ বীমা কর্পোরেশন, তৃতীয় স্থানে রিলায়েন্স ইন্স্যুরেন্স PLC, চতুর্থ স্থানে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স PLC এবং যৌথভাবে পঞ্চম স্থান অর্জন করেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স PLC, সেনা ইন্স্যুরেন্স PLC ও ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আপনাদের প্রচেষ্টা ছাড়া এই অল্প সময়
পাকিস্তানি বেলুচিস্তানে সন্ত্রাসবাদ নির্মূল অভিযানে 145 সন্ত্রাসী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আইএসপিআর। শনিবার ভোরে সন্ত্রাসীদের একাধিক আত্মঘাতী ও বন্দুক হামলায় অর্ধশত নিহতের ঘটনায় এই অভিযান পরিচালনা করা হয়। আইএসপিআর জানিয়েছে দেশের বাইরে থেকে হামলার ছক আঁকা হয়েছিল এবং একযোগে বেলুচিস্তানের 12টি এলাকায় হামলা চালানো হয়। তবে সন্ত্রাসীদের বড় ধরনের নাশকতার চেষ্টা নস্যাৎ করা হয়েছে। এদিকে সিরিজ হামলার দায় স্বীকার করেছে আফগানপন্থী নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি BLA। তবে পরিকল্পিত হামলার জন্য ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী ফিতনা আল হিন্দুস্তানকেই দায়ী করছে ইসলামাবাদ। আর সন্ত্রাসবাদ নির্মূল অভিযানও অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রায় 2 বছর বন্ধ থাকার পর পরীক্ষামূলকভাবে গাজা ও মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং খুলে দিল ইসরায়েল। তবে সীমিতভাবেই উন্মুক্ত করা হয়েছে এই ক্রসিং। প্রতিদিন সীমান্ত পার করে যে কোনো প্রান্তে প্রবেশের সুযোগ পাবেন মাত্র 150 জন। ব্যাপক নিরাপত্তা তল্লাশির পর শুধুমাত্র ফিলিস্তিনিদেরই মিশর থেকে গাজায় প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মিশর ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সহায়তা মিশন ও অন্যান্য মধ্যস্থতাকারীদের সহায়তায় পরীক্ষামূলকভাবে এই করিডোর খুলে দেওয়ার সিদ্ধান্ত IDF-এর। সবকিছু ঠিক থাকলে মিশর ও গাজা উভয় প্রান্তের বাসিন্দাদের জন্য এই করিডোর উন্মুক্ত করে দেবে তেল আবিব। তবে শুরুতে অসুস্থ বা আহত ফিলিস্তিনিদের গাজায় প্রবেশের অনুমতি দেওয়ার অনুরোধ মিশরের। কিউবার সঙ্গে চুক্তির আভাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিউবায় তেল সরবরাহকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দেওয়ার কয়েকদিন পর এয়ার ওয়ান ফোর্সের সাংবাদিকদের একথা জানান ট্রাম্প। And we want them to be, they all voted for me, and we want them to be treated well. We'd like to be able to have them go back to home to their country, which নতুন বাজেটে বিভিন্ন দেশের অনুদানের জন্য 5,685 কোটি রুপি বরাদ্দ করেছে ভারত। এর মধ্যে বাংলাদেশের জন্য বরাদ্দ করা হয়েছে 60 কোটি রুপি। গত অর্থ বছরে প্রাথমিকভাবে বাংলাদেশের জন্য 120 কোটি রুপি বরাদ্দের প্রস্তাব করা হলেও পরে তা কমিয়ে 34 কোটি নির্ধারণ করা হয়। নতুন বাজেটে ভুটানের জন্য সর্বোচ্চ 2,288 কোটি রুপি বরাদ্দ রেখেছে ভারত সরকার। এছাড়া নেপালের জন্য 800 কোটি, শ্রীলঙ্কার জন্য 400 কোটি ও আফগানিস্তানের জন্য 150 কোটি রুপি বরাদ্দ রেখেছে সরকার। এদিকে এবারের বাজেটে দেশটির প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। নতুন অর্থ বছরে এই খাতে বরাদ্দের পরিমাণ 7,85,000 কোটি রুপি, যা গত অর্থ বছরে ছিল 6,81,000 কোটি রুপি। রোববার ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ লোকসভায় টানা 9 বারের মতো 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করেন। বৃহস্পতিবার মালয়েশিয়ার জলসীমা থেকে অবৈধভাবে তেল পরিবহনের অভিযোগে 2টি ট্যাঙ্কার জব্দ করেছে দেশটির মেরিটাইম এনফোর্সমেন্ট বিভাগ। এ সময় $129.9 বিলিয়ন অপরিশোধিত তেল জব্দ করা হয়। মেরিটাইমের একজন কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 1টায় অভিযোগের ভিত্তিতে বিভাগটির একটি টহল নৌকা জাহাজগুলোতে তল্লাশি চালায় ও জব্দ করে। অনুমতি ছাড়া জাহাজগুলো জলসীমার নোঙর করায় এগুলোকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ঠিক কোন উদ্দেশ্যে ট্যাঙ্কারগুলো সমুদ্রে ভিড়েছিল তাও তদন্ত হচ্ছে। আকাশের বন্ধুবার্তা নিয়ে যাত্রা শুরু করা শ্রীলঙ্কার প্রথম বেসামরিক বিমান সংস্থা ফিটস এয়ারের এরই মধ্যে যাত্রীদের আস্থা অর্জন করেছে। দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যকে সংযুক্ত করা ফ্লাইট ঢাকা, দুবাই, মালে ও কুয়ালালামপুরের রুটে চলাচল করছে। স্বল্প খরচে ট্রানজিট সুবিধা দিয়ে যাত্রীদের সেবা দেয়া এই এয়ারলাইন্সের মূল লক্ষ্য। এদিকে কুয়ালালামপুরে ফিটস এয়ারের সেলস এজেন্ট হিসেবে যুক্ত হয়েছে মালয়েশিয়ান প্রতিষ্ঠান NZ ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। সম্প্রতি কুয়ালালামপুরে ফিটস এয়ারের প্রোডাক্ট ব্রিফিংয়ে বাংলাদেশি যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরা হয়। বর্তমানে সাপ্তাহিক ফ্লাইট চালানো প্রতিষ্ঠানটির আগামী অক্টোবরের শেষ নাগাদ দৈনিক ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া ঢাকা রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধির পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্টরা।
বাংলাদেশের সাথে অবিচারের প্রতিবাদে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। তবে ভারতের বিপক্ষে না খেললেও বিশ্বকাপে অংশগ্রহণ করবে না ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দলটি। পাকিস্তান সরকার জানিয়েছে সন্ধ্যায় এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় বৈঠকে বসেন পিসিবি প্রধান মোহসিন নাকভি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গুঞ্জন ছিল আসন্ন টি-20 বিশ্বকাপ বয়কটও করতে পারে পাকিস্তান। এমনকি বিশ্বকাপ না খেললে বিকল্প টুর্নামেন্টের কথাও ভেবে রেখেছিল পিসিবি। শেষ পর্যন্ত বিশ্বকাপ আসরে বয়কট করছে না পাকিস্তান। তবে বাংলাদেশের সাথে যে অন্যায় হয়েছে তার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে ভেন্যুতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি ও দেশটির সরকার। এর আগে নিরাপত্তা শঙ্কা উড়িয়ে দিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এমন সিদ্ধান্ত অন্যায় সিদ্ধান্তে নিজেদের বিশ্বকাপ অংশগ্রহণও অনিশ্চয়তা রেখেছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত স্পষ্ট ঘোষণা দিল তারা। সাবেক খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংগঠক মোস্তফা কামাল মারা গেছেন। বেশ কিছুদিন ধরে কিডনি সহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। রোববার ভোরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী ও 2 কন্যা রেখে গেছেন 88 বছরের মোস্তফা কামাল। 60-এর দশকে মোহামেডানের হয়ে ফুটবল খেললেও ভলিবলই ছিল মোস্তফা কামালের মূল পরিচয়। খেলোয়াড়ি জীবন শেষে জাতীয় ক্রীড়া পরিষদে ভলিবল কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘদিন ছিলেন ভলিবল ফেডারেশনের সহসভাপতি। পাশাপাশি ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তোরা দেখতে যাওয়ার কথা ছিল, সকালবেলা ঘুম থেকে উঠেই সুলামণি মৃত্যুবরণ করেছে। আসলে এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি। এমন ভালো লোক আমার মনে হয় না আমরা খুব কম পাই স্পোর্টসে। কামাল ভাইয়ের রক্তে মাংস ছিল স্পোর্টস। সে ছিল নিবেদিত প্রাণ ক্রীড়া সংগঠক। সে চলতে পারে না, তার ভিতর দিয়ে খোঁড়ায় খোঁড়ায় দেখা গেছে যে সে ভলিবল মাঠে হাজির হয়েছে। আমাদের জন্য একটা শোকের দিন। কামাল ভাইয়ের মতো একজন মানুষ, একজন কোচ, একজন সংগঠক আমরা হারাইছি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।